মুসলমানদের আবেগ নিয়ে ছেলেখেলা করবেন না। মানুষ খুব কষ্ট পেয়েছে এই ব্রিগেড ব্যর্থ হওয়ার কারণে এবং কোটি কোটি টাকা ডুবে গেছে। আবার আপনারা লোককে আশ্বাস দিচ্ছেন, কিন্তু প্রস্তুতি জিরো। ব্রিগেডের পারমিশনই পায়নি। প্রথম তো মিলিটারির পারমিশন নিতে হবে, তারপরে প্রশাসনিক পারমিশন নিতে হবে। অতএব ব্রিগেড পারমিশন ছাড়া প্রশাসনিক পারমিশনও পাবেন না। অতএব এত বড় লুফল ছেড়ে দিয়ে আপনারা পুরো রাজ্যে হাজার হাজার সভা হয়ে গেল। ওই গ্রামবাসীগুলো চাঁদা তুলে তুলে যে সভা করেছিল, ব্রিগেড চলো রব তুলেছিল, কত কোটি টাকা খরচ হলো বলুন তো। এই যে হাইপ ক্রিয়েট হলো, দেখা গেল আপনি বাড়িতে ঝাড়লন্টন এসি ফেসি সব লাগিয়েছেন, আর বলে বিদ্যুতের কানেকশান পাওয়া যায়নি। এটা এইরকমই হাল, তার কেটে দেওয়ার কাজ। তাহলে এই যখন ঘটনা ঘটলো, আমরা খামোশ খেয়ে গেলাম, মানুষ প্রচুর আঘাত পেল। কত লোক বাস লরি ম্যাটাডোর বুক করেছিল, সেই টাকাগুলো তাদের ডুবলো। কারণ এই বাসওয়ালাদের টাকা দিলে সে টাকা ফেরত পাওয়া যায় না। তারা বলবে আমি তো ব্রিগেড যাবো বলেছি, আপনারা যাবেন তো চলুন। তাহলে এত বড় কাঁচা কাজ এইবারেও আপনি করলেন এবং তারপরে আমরা খামোশ হয়ে গেলাম। দ্বিতীয়বার ফুরফুরায় আপনি চলে গেলেন। ফুরফুরায় গিয়ে পীরজাদাদের নিয়ে আপনি বসে ওইখান থেকেই আবার একটা ফেসবুক ঘোষণা দিয়ে দিলেন, ব্রিগেড আবার হবে, আপনারা টাকা ফেরত নেবেন না। ঠিক আছে? তাহলে এই যে আবার দ্বিতীয়বার আশ্বস্ত দিচ্ছেন, আপনার কাছে কি কাগজ আছে? পারমিশন আছে? আপনার আর্মি কি ক্লিয়ারেন্স দিয়েছে? প্রশাসনকে চিঠি দিচ্ছেন? তাহলে কোনো চিঠিপত্র না করেই আবার ঘোষণা দেওয়া তাড়া কেন? এই ব্রিগেডের ব্র্যান্ডটা আপনার হাতে রাখতে চাচ্ছেন, যাতে অন্য কেউ ব্রিগেড না ডেকে ফেলে, তাই তো? এই ব্রিগেডের সভাটা আপনার পেটেন্ট হয়ে গেছে, আপনার নামের সঙ্গে জড়িত হয়ে গেছে। অতএব এর ক্রেডিট আপনাকে নিতেই হবে। এবং এইটার ব্যাপারে আমি বক্তব্য দিয়েছিলাম, মানুষের আবেগ নিয়ে, মুসলমানদের আবেগ নিয়ে ছেলেখেলা করবেন না। মানুষ খুব কষ্ট পেয়েছে এই ব্রিগেড ব্যর্থ হওয়ার কারণে এবং কোটি কোটি টাকা ডুবে গেছে। আবার আপনারা লোককে আশ্বাস দিচ্ছেন, কিন্তু প্রস্তুতি জিরো। প্রথম কথা, মুসলিম উম্মাকে নিয়ে বসুন। মুসলিম সমাজের যারা নেতা তাদের সবাইকে নিয়ে বসুন। কখনো এক খামচা এই পকেটের লোক নিয়ে নিলাম, কখনো এক খামচা ওই পকেটের লোক নিয়ে নিলাম। আপনি যদি বলেন আমি সামাজিক কাজ করি, তাহলে মুসলিম সমাজের যারা নেতা, যত সংগঠন, সবাইকে নিন না, কাউকে বাদ দেবেন কেন? আর এই 4টে 6টা 10টা লোককে নিয়ে একটা করে ঘোষণা দেওয়া। আপনি বলুন, আমি ফুরফুরায় খুব একটা যাই না, ফুরফুরার পীরজাদাদের পিছন পিছন আমি তো ঘুরি না, তারা মুসলিম সমাজের সম্মানীয় মানুষ। কিন্তু যখন এই ফুরফুরায় যখন পুলিশ অ্যাটাক হয়েছিল, যখন ইব্রাহিম সিদ্দিকী সাহেবের মাথা ফেটেছিল, রক্ত ঝরেছিল, তখন কোন মুসলিম নেতা ওখানে গেছিল? সাংবাদিকরা বলছে যে পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে কোনো মুসলিম নেতা মুখ খুলতে চাচ্ছে না। ভয়াবহ পরিবেশ, কেউ ভয়ে কথা বলতে চাচ্ছে না। ইমতিয়াজ সাহেব, এই সময় আপনাকে যেতে হবে, নাহলে মুসলিম সমাজে নাক কাটা যাবে, মাথা কাটা যাবে। ফুরফুরা আক্রমণ হয়ে গেছে, কেউ আজ পর্যন্ত কোনো সরকারের পুলিশ ফুরফুরায় পা দেয়নি। সেখানে ফুরফুরায় পুলিশ ঢিল মারছে, ইব্রাহিম সিদ্দিকী সাহেবের, পীর সাহেবের মাথা ফেটে রক্ত ঝরছে। তখন আমি গাড়ি রাখলাম ট্রাভেলস থেকে, আমার তো নিজের গাড়ি ঘোড়া নেই, আপনারা সবাই জানেন আমি কেমন লোক। আমি গাড়ি ভাড়া করলাম, করে গেলাম এখানে, ইব্রাহিম সাহেবের সঙ্গে কথা বললাম, ওনাকে নিয়ে উনি আমাকে সম্মান দিলেন, ওনার হাত ধরে পুরো এলাকা ঘুরে ওনার বাড়ি কম্পাউন্ড কোথায় কি হয়েছে সব বিস্তারিত দেখালেন। এবং আরও অনেক পীরজাদার বাড়িতে গেলাম এবং সেইখানে আমি প্রতিবাদের ঝড় তুললাম। আপনারা জানেন, মিলিয়ন আপনারা দেখেছিলেন এবং শেয়ার করেছিলেন। কথা হলো, আজ কিন্তু আমি ফুরফুরায় যাইনি, বা ফুরফুরায় আমাকে কেউ ডাকেও নি। আমি কোনো জায়গায় নাম কিনতে চাই না, আমি কোনো ব্রিগেডে ডাকতে চাই না। কিন্তু ব্রিগেড যদি কেউ করে আমি সমর্থন করব, কিন্তু ব্রিগেডটা তো করার মতো করতে হবে। আপনি ব্রিগেডের ডাক নেবেন, আর ব্রিগেড করার জন্য যেগুলো করণীয় সেই প্রশাসনিক কাজগুলো আপনি করবেন না, বারে বারে এই ডিগবাজি খাবেন, এটা কি সমর্থনযোগ্য? আর এইটা নিয়ে যদি আমানুল্লাহ সাহেব সন্দেহ প্রকাশ করেন, তার ক্ষোভ প্রকাশ করেন, তাহলে কি তার সেই স্বাধীনতা নেই? তাহলে তো আপনারাও ডিক্টেটর হয়ে গেলেন। তাকে নাকি ফোন করে গালাগালি দেওয়া হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে। এটা কি ধরনের কাজ? আপনারা কীরকম সামাজিক কাজ করছেন? তাহলে এটা খুব দুঃখজনক। আর এই যে মুসলিম সমাজ ওয়াকাফ আন্দোলন করছে, ব্রিগেড করছে, খুব ভালো কথা করুক, কিন্তু এই ওয়াকাফ আন্দোলন নিয়ে ধুলিয়ানে যে চক্রান্ত হলো, যে বোমাবাজি, দাঙ্গা, গুলি চললো, ঘরবাড়ি পুড়লো, সব কিছু হলো, কামরুজ্জামান সাহেব ওইখানে গেলেন না কেন? আপনি ব্রিগেড করবেন। এই আন্দোলনের জন্য যারা মার খেলো, ক্ষতিগ্রস্ত হলো, যারা জেল কাটছে, 200-250 উপরে ছেলে জেল কাটছে, আপনি ওখানে গিয়ে একটু খোঁজও নেননি। আমি কিন্তু বড় নেতা নই, ওয়াকাফ আন্দোলনের মূল নেতা আমি নই। আমি কিন্তু ধুলিয়ানে গেছি, ওই বাড়ি বাড়ি ঘুরে গেছি, আমি প্রকাশ্যে ওই তথ্যগুলো তুলে ধরেছি। মুখ্যমন্ত্রীকে আমি তখন কিন্তু প্রশ্ন করেছি, আপনি এখনও ধুলিয়ানে আসেননি কেন? বিজেপির নেতা এসে গেল, রাজ্যপাল এসে গেল, আপনাকে মানুষ ভোট দিয়েছে, 3বার মুখ্যমন্ত্রী করছে, আপনি আসেননি কেন? ওখানকার MLA MP-রা কেউ যায়নি। প্রতিক্রিয়া হলো,
পরের দিনেই মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন যে আমি খুব তাড়াতাড়ি ধুলিয়ান যাব, এবং গেলেন। এবং ওখানকার এমএলএরা ওই ভিকটিমদের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য দিল এবং বললো যে চিকিৎসার যা খরচ হবে আমরা বিয়ার করব। তাহলে আমার মতো সামান্য মানুষ গিয়ে দাঁড়ালে যদি এই কাজ হয়, তাহলে কামরুজ্জামার মতো এত বড় মাসিয়া, বাংলার মুসলমানদের একমাত্র সর্বোচ্চ নেতা আমি বলছি, সেই নেতাটা গেল না কেন? ধুলোগড়ে যখন মানুষরা মার খেলো গেল না কেন? পাঁচলায় মার খেলো যায়নি কেন? শামপুরে দাঙ্গা হলো যায়নি কেন? মেটিয়াপুরুজের গার্ডেন রিচে যখন ঘটনা ঘটলো যায়নি কেন? বেলডাঙ্গায় যায়নি কেন? ধুলিয়ানে যায়নি কেন? আপনি তো মুসলমানদের নেতা, আপনি কেন যাবেন না? আপনি কোনো ইস্যু বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ হলে 10টা ছেলের ওই গলায় একটা করে বোর্ড লাগিয়ে আপনি স্টেটমেন্টসের সামনে দাঁড়িয়ে যাবেন, প্রতিবাদ হয়ে যাবে। বাংলায় ঘটনা ঘটলে আপনি মুখ খোলেন না কেন? তাহলে আমানুল্লাহ সাহেব যদি আপনাকে বলে আপনি সরকারের সঙ্গে সাঁঠগাঁঠ রাখেন, আপনি এক চোখে দেখেন উত্তরপ্রদেশ ঘটনা হলে প্রতিবাদ করবেন, বাংলার মুসলমান মরে গেলে আপনি প্রতিবাদ করবেন না, তো মানুষের সন্দেহ হবে না কেন যে আপনার সাঁঠগাঁঠ আছে? টাকা আপনি নেন কিনা আপনি বলতে পারবেন, আমি জানি না, কিন্তু কেউ যদি সন্দেহ হয় সে যদি বলে তাকে আপনি হুমকি দেবেন, আপনার লোক হুমকি দেবে। আমি আমানুল্লাহ খানের সাহেবের আমি চিনি না ভদ্রলোককে, আমি ভিডিওতে দেখেছি, আমি বলে দিলাম কারো বাপের বেটার যদি ক্ষমতা থাকে আমানুল্লাহ সাহেবের গায়ে একটা আঁচড় মেরে দেখাক, গুন্ডাগর্দি শেষ করে দেবো। আমি ইমতিয়াজ আহমদ মোল্লা বলছি, আমি কাউকে ভয় পাই না। কেউ যদি মনে করে বহুত বড় গুন্ডা হয়েছি, তার গুন্ডাগর্দি শেষ করে দেবো। কোনো মুসলিম ভাই, কোনো সংগঠন, কোনো নেতা কারোর উপরে যদি কেউ দাদাগিরি করে, তো তার দাদাগিরি আমি শেষ করে দেবো। আমি আমানুল্লাহ সাহেবের সঙ্গে আছি, ওনার পাশে আছি, এবং যদি তার উপরে কোনো আক্রমণ হয়, তাকে কোথাও অপমান করা হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো। আমি সাবধান করে দিচ্ছি, এই যারা রাজনীতি রুটি শেখে, মানে তলে তলে রাজনীতি রুটি শেখে মুসলিম সমাজের নেতা হতে চায় আর মুসলিম সমাজকে বারে বারে বিক্রি করতে চায়, আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, আমি কাউকে ছাড়ি না। এবং আমি যখন কাউকে ধরি, এটা মনে রাখবেন, এমনি ধরি না। আজ পর্যন্ত যতগুলো মানুষের উপরে আঙুল তুলেছি, সবকটা মানুষ কিন্তু বেনাকাব হয়ে গেছে যে তারা মুসলমানের শত্রু, মুসলমানদের ভালোবাসে না, মুসলমানদের ক্ষতি করে। অতএব আমি সাবধান করছি, ব্রিগেড করুন, 100 বার করুন, কিন্তু ব্রিগেড করার আগে আপনারা আলোচনা করবেন, ছবি ছাড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন, তারপরে জগন্নাথ মন্দির দেখতে পেলাম, ওই আগে থেকে তো তার পোস্টার হোর্ডিং চলেনি। তাহলে আপনারা ব্রিগেড করবেন, ব্রিগেড করুন, তার সমস্ত কাগজপত্র তৈরি করুন। আপনার 4টে লোক বসে মিটিং করেন, ছবি ছেড়ে দেন। ওই মিটিংয়ে কালকে দেখলাম আবু তালিব রহমানি রয়েছে। বিহারে আমার শরিয়াতে দখল নেওয়ার জন্য ওই লোকটি নীতিশ কুমারের সঙ্গে গোপন আতাত করে নীতিশ কুমারের পুলিশ নিয়ে হামলা করলো, তার জন্য পুরো বিহার, পুরো ভারতবর্ষে তাকে ঘৃণা করা হলো। যেই 1-2 মাস পার হয়ে গেল, আপনি ভাবছেন মানুষ ভুলে গেছে, আবার ওই নোংরা লোকটাকে নিয়ে আপনারা মিটিং করছেন। তাহলে ওই নোংরা লোকটার সঙ্গে যারা মিটিং করবে, আমি তো তার সব কটাকে নোংরা মনে করবো। ওই নোংরা লোকটার সঙ্গে যারা বসে মিটিং করবে, আমি ধরে নেবো এরা সবাই নোংরা। আপনারা সন্দেহের জায়গা দেবেন আর মানুষ প্রশ্ন করতে পারবে না। আপনি বলুন, আবু তালিব রহমানি ওই মিটিংয়ে কেন থাকবে? পশ্চিমবাংলার নেতৃত্ব আবু তালিব রহমানি কেন দেবে? পশ্চিমবাংলায় ওলামা নেই? আপনাদের কোন কোন কানেকশন দরকার? ওই লোকের পুরো হিস্ট্রি জানুন। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ছিল, নীতিশ কুমারের সঙ্গে ছিল, কার কার সঙ্গে ছিল, নামে মৌলানা সাহেব, কিন্তু ও পলিটিক্যাল পার্টির দালাল। এবং সেইবারে প্রমাণ করে দিল, পুলিশ নিয়ে হামলা করলো, দখল করতে গেছিল আমার শরিয়া বিহারে, তার জন্য মানুষ ওকে মুখে থুতু দিয়েছে। আজকে তাকে নিয়ে আবার আপনারা মিটিং করছেন। মানে এখানে তো সেই কথাই বলতে হচ্ছে, চোরে চোরে মাসুতো ভাই সব বসে আছে, আবার আপনারা গুন্ডাদিক করবেন, আপনাদের সমালোচনা করলে আপনারা তাকে ভয় দেখাবেন, হুমকি দেবেন। এত বড় ডন হয়ে গেছেন। আমি সাবধান করে দিচ্ছি, আমি সহজে কারো পিছনে লাগি না, কিন্তু কেউ বাড়াবাড়ি করবেন না। ব্রিগেড পারলে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলছি ব্রিগেডের থেকে বেশি ইম্পর্টেন্ট মুসলিম উম্মার ঐক্য। আপনারা এখনও একসঙ্গে বসতে পারেননি, আমাকে ডাকতে হবে না। আমি কাটছাট কথা বলি, অনেকেরই পছন্দ না, আমাকে ডাকতে হবে না। কিন্তু আমার থেকে অনেক বড় বড় নেতা পশ্চিমবাংলায় আছে, যাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ আছে। আপনারা তাদের সম্মান দেবেন না? একা একা নেতা হওয়া, একা একা হিরো হওয়ার এই যে প্রবণতা, আপনারা তো মুসলিম উম্মাকে ব্যর্থ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, আইবি থেকে, সেন্ট্রাল আইবি থেকে বুঝছে যে মুসলিম সমাজে অনেক গোষ্ঠী, অনেক ভাগ আছে। সেই ভাগটাকে আপনারা ফুটিয়ে তুলছেন। আপনারা বসে একসঙ্গে 1 কাপ চা খেতে পারেন না। আপনারা মুসলিম উম্মার ভালো করবেন, মুসলমানদের বিপদে মুখ থেকে কথা বেরোয় না, আপনারা মুসলিম উম্মার ভালো করবেন। খুব লজ্জাকর। আমানুল্লাহ সাহেবের সমালোচনায় যদি কেউ হুমকি দেয়, তাহলে এটা খুব দুঃখজনক ব্যাপার। কেউ যদি তার ভুল ত্রুটি তাকে সংশোধন করুক, আল্লাহ মাফ করুক। মুসলিম উম্মা খুব বিপদে আছে, এই সময় ঝগড়া করার কথা নয়।